মায়ের চোখে আতঙ্ক, ভালোবাসা আর অসহ্য পুড়ে যাওয়া দায়িত্ববোধের মিশ্র আলো। সন্তানকে সামলাতে তিনি এগিয়ে গিয়ে কায়ানের বাহু ধরলেন। এরপর ভেজা চোখে মায়াভরা কণ্ঠে বলে উঠল, জানি মোরা। সে নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিল এমন এক ভঙ্গিতে যেখানে ছিল অবসন্ন রাগ, অসহ্য হতাশা এবং এক অদ্ভুত ভীতিকর দৃঢ়তা। এরপর গম্ভীর কণ্ঠে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, ওকে, আমি নিজে খুঁজে নিচ্ছি। আর কোনো শব্দের অপেক্ষা না করে সে করিডোরে পায়ের শব্দ তুলে হুংকারের মতো রুমের দরজা খুলে খুঁজতে লাগলো। প্রতিটি দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তার রাগের জলোচ্ছ্বাস, আর কণ্ঠে বাড়ছিল তীব্রতা। মিস রিদিয়া, রুবিনা শেখ। মিস রিদিয়া, মিস রিদিয়া। তার চিৎকারে, তার আচরণে, তার উত্তপ্ত নিঃশ্বাসে পুরো ম্যানশনের স্টাফ ও গেস্টরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কেউ চোখ রাখতে পারছে না, কেউ শ্বাস নিতে পারছে না। হঠাৎ যেন এই বাড়ির বাতাসও অনুমতি চাইছে। সব রুম খুঁজেও কারো ছায়া না পেয়ে কায়নের শরীরের পেশিগুলো আরো টান টান হয়ে উঠল। কণ্ঠের নিচে লুকানো উন্মত্ততা যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে চায়। ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। পেছনে পেছনে ছুটে এলো নিশাদ বেগম, খুশবু আর অ্যালেক্স। প্রতিটি মুখে উৎকণ্ঠা ও সন্দেহের জটিল ছাপ। কায়নে নিচে নেমেও ম্যানশনের প্রতিটি রুম খুঁজতে লাগলো, কিন্তু চোখ তুলে আবারও গেস্টদের দাঁড়িয়ে থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখের দৃষ্টিতে ঝলসে ওঠা হিংস্রতার ছাপ নিয়ে সে গর্জে উঠল। অ্যালেক্স, কি বলেছিলাম যে আমার মেনশন খালি চাই 5 মিনিটের মধ্যে। এক সেকেন্ডের জন্য অ্যালেক্সের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার আগেই গেস্টরা নিঃশব্দ আতঙ্কে ড্রয়িং রুম ছেড়ে একে একে বেরিয়ে যেতে লাগলো। কেউ পেছনে তাকালো না। ঠিক তখনই ড্রয়িং রুমের অপর প্রান্ত থেকে ছুটে এলো এক বিস্মিত, বিরক্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কেউ। কেন, কি হচ্ছে এসব? তুমি কি পাগল হয়ে গেছো? এই চেনা কণ্ঠ ছিল বুরাক সাহেবের। ম্যানশনে নিজের অফিসেই বসেছিলেন বুরাক সাহেব, কিন্তু করিডোরের এই আচ্ছন্ন পরিবেশের খবর কানে যেতেই বুরাক সাহেব ছুটে আসে ড্রয়িং রুমে। বুরাক সাহেবের কথা শেষ করা মাত্রই কয়েক সেকেন্ড পরেই কায়েন ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। চোখে এক ধরনের হিংস্র দীপ্তি, ঠোঁটে চাপা তাচ্ছিল্যের রেখা, শরীরের প্রতিটি পেশি টান টান। তার গলা থেকে বেরিয়ে এলো অদ্ভুত শীতল কিন্তু ধারালো কণ্ঠ। এই ম্যানশনের নিঃশ্বাসটা পর্যন্ত নেওয়া হয় আমার পারমিশনে, কিন্তু উইদাউট আমার পারমিশন এই ম্যানশন থেকে বেরিয়ে গেলে কি করে? ড্যাড, আমাকে কেন জানানো হয়নি ড্যাড? কথাটা শুনতেই বাতাসের তাপমাত্রা ভারী হয়ে উঠল। নিশাদ বেগম ও খুশবুর বুক থমকে গেল। বুড়ক সাহেব তখনও ঠায় দাঁড়িয়ে আছে, বুকের গভীরে অস্বস্তির দংশন, মুখে স্থিরতা ধরে রাখার চেষ্টা, কিন্তু চোখ বলে দিচ্ছে তিনি পরিস্থিতি পুরোপুরি অনুভব করছেন। তিনি ভারী কণ্ঠে বললেন, হাতের কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি না। ড্যাড, ইউ নো ভেরি ওয়েল আমি কাদের কথা বলছি। আই ডোন্ট থিঙ্ক তুমি এতটা অবুঝ। বুড়াক সাহেব ছেলের সামনে কিছু বলতে পারছেন না, চোখে চোখ রাখতে পারছেন না। একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু নিজের ছেলের জন্য ওই মেয়েকে দূরে রাখাই শ্রেষ্ঠ মনে হয়েছে। এরপর হাত দুটো পেছনে করে গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, তোমার আঙ্কেলের শরীর খারাপ। তোমার মাম্মার বড় ভাই অসুস্থ, তাই ওদের আর্জেন্টলি পাঠানো হয়েছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কায়নের চোখের ভাষা বদলে গেল। সেখানে প্রশ্ন নেই, আছে অভিযোগ। সেখানে বিভ্রান্তি নেই, আছে সন্দেহের ধারালো ছুরি। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু তার ভেতরের ক্রোধ নিঃশব্দ। চোখের তাপে বুড়ক সাহেবের শ্বাস আটকে গেল। তীক্ষ্ণ অথচ তুলনাহীন সংযমের গলায় কায়ান বলল, ড্যাড, উনি কি এতটা অসুস্থ যে ওরা যাওয়ায় আগে আমি ইনফর্ম করার কোনো প্রয়োজন মনে করলে না, নাকি ইচ্ছে করে জানানোর প্রয়োজন মনে করনি? সব খবরই তো কানে পৌঁছে যায়। আমি তো বুঝতে পারিনি যে তোর কানে খবরটা যায়নি। আর তাছাড়া এটা এমন কোনো ইম্পর্টেন্ট নিউজ না যে তোর না জানলে প্রবলেম হবে। যখন ওদের জানা যখন ওদের আসার নিউজ তোকে জানিয়েছিলাম, তখন তো গায়ে পর্যন্ত লাগাসনি। তবে এখন কেন? কায়ানের কথাগুলো শোনা মাত্রই দাঁতে দাঁত চেপে এক তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, ড্যাড, আমি জাস্ট এখন এই মুহূর্তে একটা কথাই বলতে চাই। নিজেকে এই ব্যাপার থেকে দূরে রাখো যদি তোমার ছেলের ভালো চাও। ছেলের এই হুমকিতে বুড়ক সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। নিশাদ বেগম বা বুড়ক সাহেব জানেই না ঠিক কোন কারণে কায়ান রিদিয়াকে খুঁজছে। তাদের ধারণা হয়তো তাদের সন্তান রিদিয়াকে নিজের করতে চায়। নিশাদ বেগমের হয়তো নিজের গর্ভের সন্তান না কায়ান,
এমির, খুশবু। কিন্তু ছেলেমেয়েগুলোর প্রতি নিশাত বেগম আর বুরাক সাহেবের ভালোবাসা এক সমুদ্র সৈকতের মতো, হয়তো নিজের জীবনটা পর্যন্ত কুরবান করে দিত। একই অনুভূতি কায়ান, এমির, খুশবু। বুরাক সাহেবের বড় ভাই বারিশ আরসলান ও বড় ভাবি ইয়াত আরসলান প্লেন দুর্ঘটনায় মারা যান ঠিক 20 বছর আগে। কায়ানের বয়স তখন 13, এমিরের 10, আর তখন খুশবু ছিল মাত্র 3 বছরের শিশু। নিশাত বেগমের কোনো ছেলে মেয়ে না হয় ইয়াত বেগম খুশবুকে সারাক্ষণ নিশাত বেগমের কাছে দিয়ে রাখত। ছোট খুশবুটা বাবা মা হারানোর কষ্টটা কখনো উপলব্ধি করেনি, কিন্তু মা বাবা হারানোর কষ্টটা কায়ান আর এমির ঠিক অনুভব করেছিল। কিন্তু নিশাত বেগম ও বুরাক সাহেবের ভালোবাসায় মা বাবার শূন্যতা স্নেহে পরিপূর্ণ হয়েছিল। পরিবার আবারও বেঁচে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে নিশাত বেগম পেছন থেকে এগিয়ে এসে কায়ানের কাঁধ ধরলেন। স্নেহ আর উদ্বেগের অদ্ভুত মিশ্রণে তার মুখ কেঁপে উঠল, কিন্তু তার ভেতরে আছে মাতৃত্বের স্নেহ। আর এই স্নেহ নিয়েই বলে উঠলেন, জানি এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? এরকম করিস না বাবা। আমি সত্যি আর তোকে এইভাবে দেখতে পারছি না। আমি ভেঙে পড়ছি। কায়ান যেন মুহূর্তেই ভেঙে পড়ল। সে ভাঙন ছিল না চোখের পানিতে, মুহূর্তেই চুল মুঠো করে টেনে শ্বাস ভারী করে ফেলা যন্ত্রণায় বিরক্তি আর দহন একসাথে গলায় জমাট বেঁধে বলে উঠল, মাম্মা, আমি নিজেই ঠিক নেই। আমার মাথা ঠিক থাকবে কি করে? নিশাত বেগম গভীর নিঃশ্বাস নিলেন। ছেলেকে এই অবস্থায় দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। ছেলেকে থামাতে চান। জানি এগুলো ঠিক না। তুই তো এমন ছিলিস না। এমন উত্তেজিত কেন হচ্ছিস? তারপর নিশাত বেগম মাথা ঝুঁকিয়ে অপ্রকাশিত লজ্জা আর বাস্তবতার বোঝা কণ্ঠে চেপে নিচু সুরে আবারও বললেন, আর তুই যা চাইছিস তা কখনো সম্ভব না। সম্পর্কের ফাটল ধরাস না বাবা। ভুলে যাচ্ছিস ছোট দিদিভাই সম্পর্কে তোর কি হয়। তুই ওকে নিজের ঘরে উঠাতে। বাক্যটা শেষ হবার আগেই কায়নের মুখে আর এক তাচ্ছিলের হাহাকার ভেসে উঠল। এমন হাসি যা কারো কাছে উন্মাদনা আর কারো কাছে যন্ত্রণার পর্দা। এবার হাসতে হাসতে বুকে হাত দিয়ে বলে উঠল, ওয়েট ওয়েট মাম্মা, তুমি কি বললে? ঘরে ওঠো। ও মাই গড! এবার হাসিটা পূর্ণ হলো। তার মধ্যে কোনো বিস্ময় নেই, আছে ভাঙন, আছে রাগের শীতল দহন আর তুচ্ছতার শানিত শলাকা। কায়নের এই হাসি দেখে সবার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে উঠল। বুরাক সাহেব, খুশবু, অ্যালেক্স, নিশাত বেগম সবাই অবাক হয়ে উঠছে। বাকি স্টাফরা আগে জায়গা ত্যাগ করেছিল। তখন নিশাত বেগম সে হাসি বুঝতে পারছেন না। উদ্বেগের হাত তাকে চেপে ধরেছে। এরকম ভাবে হাসছিস কেন জানি? আমার কিন্তু ঠিক লাগছে না তোর এই হাসি। পাশে দাঁড়ানো বুরাক সাহেবের গম্ভীর ও হাহাকারে ভাঙা গলায় বললেন, আমার ছেলে পাগল হয়ে গেছে। কায়নের ঠোঁটে জমে থাকা তার ছেলের হাসি হঠাৎ থেমে গেল। চোখে তার জ্বলন্ত রেখা নেমে এলো এবং চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে বুরাক সাহেবের দিকে তাকালো। এরপর ঠিক ততটাই সচেতন ঠান্ডা ভঙ্গিতে মুখ ঘোরালো নিশাত বেগমের দিকে, যেন প্রতিটি শব্দ আগে থেকেই ছুরি হয়ে তৈরি আছে। তার কণ্ঠে আর কোনো হাসি ছিল না, বরং এক অবিনাশী সিদ্ধান্তের দৃঢ়তা ছড়িয়ে উঠেছে। মাম্মা, ওই মেয়েকে ঘরে ওঠানো তো দূর, আমার মেয়ে ছড়ার আশেপাশে আসার সুযোগ আর কখনো পাবে না। শব্দগুলো উচ্চারিত হলো এমন যেন নিঃশব্দ বজ্রপাত ঘটল। বুরাক সাহেব ও নিশাত বেগম দুজনেই প্রথমে বাকরুদ্ধ। পরক্ষণেই বুকের গভীর থেকে এক নিভৃত স্বস্তির ঢেউ উঠে এলো, কিন্তু সেই স্বস্তির উল্লাস বাইরে প্রকাশ পেল না। ঠিক বিপরীতে খুশবুর মুখের রং হঠাৎ কেঁপে উঠল। চোখ বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল অবচেতনভাবে। সে বিশ্বাসই করতে পারছিল না রিদিয়া যা বলে গিয়েছিল সব কিছুই কি সত্যি। সত্যিই কি তার বিগ ব্রো রিদিয়াকে ঘরে ওঠাতে চায় না? কথাটা যেন তার বুকে শীতল দগদগে একটা রেখা টেনে দিল। কায়েন এবার চোখ নামিয়ে এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল, যেন ভেতরের কিছু বাঁধন একটু ঢিলা করে তারপর পুনরায় কঠোর হলো। আর মাম্মা, ওই মেয়ের সঙ্গে আমি যেন তোমাকে কোনো রকম যোগাযোগ করতে না দেখি। শুধু তুমি কেন, মেনশনের কোনো পার্সনকেও যেন আমি কন্ট্যাক্ট করতে না দেখি। কায়েন এই বলে খুশবুর দিকে তাকিয়ে পড়ল, কারণ কথাগুলো যে খুশবুর উদ্দেশ্যে ছিল তা খুশবু ভালো করেই বুঝতে পারছে। এরপর কায়ান খুশবুর দিকে তাকিয়ে এক হুঙ্কার দিয়ে বলে উঠল, হ্যাঁ, ক্লিয়ার? খুশবুর কাঁধ কেঁপে উঠল। চোখ নামিয়ে কাপা কণ্ঠে বলল, ইয়েস ব্রো।
এই বলে খুশবু আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিশাত বেগমের মনে হাজার প্রশ্ন জমে উঠল, কিন্তু একটু স্বস্তিও পেলেন। নিশাত বেগম বুক ভরা স্নেহ নিয়ে কায়ানের মুখে হাত দিয়ে বলে উঠল, আমি কখনই ছোট দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করব না। পাশ থেকে বোরাক সাহেব ছেলের এহেন কাণ্ড দেখে মনে হয় একটু বেশি খুশি হলেন। যাক, একে ছেলে তো শুধরে গেছে, আর একটা সময়ের সঙ্গে সঙ্গে আরো শুধরে যাবে। এরপর উৎফুল্লতা নিয়ে কায়ানকে বলে উঠল, তুই যদি চাস তোর মাম্মা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবে না। নিশাত বেগমের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। ভ্রুকুচকে বললেন তিনি। এই বাড়াবাড়ি তিনি সহ্য করলেন না। তিনি কিছু বলার আগেই কায়ান সেই বাড়তি উচ্ছ্বাস ছিঁড়ে ফেলে দিল ধারালো শীতলতায়। ড্যাড, আমি যা চাই সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তোমার ওভার কনফিডেন্স নিজের কাছে রাখো। আপাতত হালার এখন তোমাদের দরকার, ওনার পাশে থাকো। কথাটা শুনতেই বুরাক সাহেব বলে উঠলেন, হ্যাঁ, আমি আর তোর মাম্মা এখনই বেরোবো। কায়ান কোনো জবাব দিল না, বরং ভারী স্থির পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। অ্যালেক্সও নীরবে পেছনে পেছনে অনুসরণ করতে লাগলো। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বুরাক সাহেব আর নিশাত বেগম। মনে অনেক প্রশ্ন উঠেছে দুজনেরই, কিন্তু মুখ ফুটে বলার কোনো উপায় নেই। হঠাৎ বুরাক সাহেবের ভ্রু কুঁচকে গেল। এই মুহূর্তে এমিরকে এইখানে না দেখে সত্যি সত্যি আবার বাংলাদেশে রওনা দিল না তো? বুরাক সাহেব সঙ্গে সঙ্গে নিশাত বেগমের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এমির কোথায়? নিশাত বেগম বুরাক সাহেবের একটু আগের কথা মনে করেই নাক চোখ কুচকে বলে উঠল, বাবা, আজ হঠাৎ আমার ছোট ছেলের খোঁজ করছো? ছেলেদের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি, তাই সন্দেহ হয়। মেনশনেই আছে। থাকলেই ভালো, নইলে তোমার ভাইজির মেয়েগুলো যে কি গোল খাইছে খুদা জানে। আমান তার নিম, আয়ান তার নিম। এসব কথা এখন না বললে আমার মনে হয় এই মুহূর্তে নায়লাদের অ্যাপার্টমেন্টে যাওয়াটা বেশি জরুরি। ওকে চলো। এই বলে দুজনেই বেরিয়ে গেল। এদিকে কায়ান এ সময় করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে এগোতে এগোতে গলার গভীর থেকে আদেশ ছুড়ে দিল, হোয়ার ইজ নিকো? স্যার, নিকো স্যার, এমিল স্যার, আইডেন স্যার গ্লাস হাউসে রয়েছে। নিকো স্যারকে ইনফর্ম করবো স্যার। আউট অফ কন্ট্রোল দে আর। ইয়েস স্যার, টু মাচ আউট অফ কন্ট্রোল। কথাটা শোনা মাত্রই কায়ান চোখ বন্ধ করলো এক মুহূর্ত। তারপর মৃদু কিন্তু কঠিন স্বরে বলল, দেন নো নিড। দরুককে বলো আমি এক বাস্টার্ডের অ্যাড্রেস সেন্ড করছি, সে বাস্টার্ডকে চোখে চোখে রাখতে। মন তো চাইছে এখনো তুলে নিয়ে আসি ব্ল্যাক রুমে, কিন্তু বাস্টার্ডে হিডেন ফোর্স নিয়ে ঘোরে। ওকে স্যার, আমি এখনই ইনফর্ম করছি। ওকে, নাও লিভ। এই বলতেই অ্যালেক্সার এক মুহূর্ত দাঁড়ালো না, বিদ্যুতের মতো সরে গেল। এরপর কায়ানো পা বাড়িয়ে দিল নিজের রুমে। নিঃশব্দে দরজা টেনে বন্ধ করলো এবং ভারী পদক্ষেপে সোজা এগিয়ে গিয়ে গেল নিজের শাওয়ার রুমের দিকে। সেখানে তার সমস্ত যুদ্ধ নিরস্ত্র হয়ে পড়ে। শাওয়ার রুমের অভিজাত দেয়ালগুলোতে গাঢ় রঙের টাইলস, নরম আলো আর শীতলতার এক রাজকীয় স্তব্ধতা ছড়িয়েছিল। টপকে থাকা নীরবতা যেন অপেক্ষা করছিল কখন প্রথম ফোঁটা পানির শব্দ পড়বে। কায়ান নল ঘোরাতেই হঠাৎ তীব্র শীতল পানি নেমে এলো তার টি শার্টে, ভিজে উঠল তার টি শার্ট। এরপর সে ভেজা কাপড় শরীরের সঙ্গে লেগে গেল এবং বরফের তীরের মতো স্পর্শ করল বুকের ওপর। সে স্পর্শেই কায়ানা দুচোখ শক্ত করে বন্ধ করে নিল, আর গভীর বিরক্ত আহত নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুকের মধ্য থেকে। সে ঠোঁট শক্ত করে চেপে ধরল, যেন শব্দ বের হতে না পারে। তারপর ভেজা হাত বাড়িয়ে শাওয়ারের দেয়ালে ভর দিল। পরবর্তী মুহূর্তে যা ঘটল তা কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পারে না। তার চোখের কার্নিশে যে অদৃশ্য জল জমেছিল তা ধীরে ধীরে ফোঁটা ফোঁটা হয়ে গড়িয়ে নামতে শুরু করলো। কিন্তু সে জল শাওয়ারের ঠান্ডা পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেল। চোখের জল আর শাওয়ারের জল, দুই জল মিলে তৃতীয় এক অবাঞ্ছিত সত্য সৃষ্টি করল। এক সত্য যার নাম প্রকাশ করা যায় না, যার ব্যাখ্যা দেওয়া যায় না। আলো আধারের সন্ধ্যায় কৃত্রিম আলোয় ফুটে উঠেছে পুরো ইস্তাম্বুল, কিন্তু এই অগণিত আলোর মাঝখানেও আর্সলান ম্যানশনে তিনজন মানুষ যেন অন্ধকার দেখছে। মদিরার নেশা, অবহেলার যন্ত্রণা আর প্রেমে রিক্ত বুক, সব মিলিয়ে তাদের চোখে এখন পৃথিবীর বড় নিষ্ঠুর। মদিরার নেশা যত বাড়ছে
তাদের অনুভূতির জোড়াও ঠিক ততটাই উপরে উঠছে। এই তিনজন আর কেউ নয়, এমির, আইদিন আর নিকোলাই। হুইস্কির বোতল শেষ পর্যায়ে, তবুও কারো মনে শান্তি নেই। তাদের প্রিয়তমারা তাদের ছেড়ে চলে গেছে। সেই শীতলতা যেন নিঃশব্দে তাদের করাঘাত করছে। তিনজন একসাথে হেলে দুলে ঢুলতে থাকা পদক্ষেপে ম্যানশনের ভেতরে প্রবেশ করল। নেশার ভারে তাদের দেহভঙ্গি কেমন যেন অদৃশ্য, তাদের শরীরকে ঠেলে দিচ্ছে। দরজার কাছে দাঁড়ানো স্টাফরা দৃশ্যটা দেখে মুহূর্তে মুখে হাত চাপা দিয়ে ফেলল। এ কি পরিণতি এই তিনজনের! এই তিনজনকে ড্রয়িং রুমের সব স্টাফদের মুখে চোখে যেন বেদনা, কণ্ঠে নেশার ভার, আর আচরণে বিবেচনার দিশেহারা, সব মিলিয়ে তাদের চেহারাতেই ব্যর্থতার নাটক চলছে। ভাগ্য ভালো যে এই মুহূর্তে নিশাত বেগম আর বোরাক সাহেব নেই। এদের এই অবস্থা দেখলে তারা মাথা ঘুরে পড়ে যেত নিশ্চিত। ঠিক সেই মুহূর্তেই এমির তার কণ্ঠের নেশা চেপে গলা খাঁকড়ে দিয়ে শরীর সোজা করে দাঁড়ালেন, যেন নিজেকে বিশ্বের সবচেয়ে শালীন ভদ্রলোক প্রমাণ করার চেষ্টা। তার ঘোলাটে দৃষ্টিতে সামনে থাকা স্টাফটি তিনগুণ বেশি হয়ে দেখা দিচ্ছে। চোখ কুচকে অত্যন্ত গম্ভীর সুরে বলে উঠল, এই আমায় একটু কালোপরির কাছে দিয়ে আসবে? স্টাফটি ভ্যাবাচেকা খেয়ে মাথা নিচু করে বলল, স্যার কালো পরীকে। তুমি আমার কালোপরিকে চেনো না? দেন ইউ আর ফায়ার। এমিরের কথাটা শুনতেই স্টাফটির মুখ হাঁ হয়ে গেল। সে বোধহয় প্রায় নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। এর মধ্যেই আর একজন স্টাফকে ডেকে এমির বলে উঠল, এই, তুমি চেনো আমার কালোপরিকে? স্টাফটি ফায়ার হওয়ার ভয়ে মুখ খুলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স এসে স্টাফদের দিকে একবার কটমট করে তাকিয়ে এমিরের দিকে তাকিয়ে একটু হাসি টেনে বলে উঠল, স্যার স্যার সবাই চেনে কালো পরীকে। প্লিজ আর কাউকে ফায়ার করবেন না। তাহলে নিয়ে চলো আমায় কালোপরির রুমে। এক্ষুনি নিয়ে যাচ্ছি স্যার। অ্যালেক্স একজন স্টাফকে ডেকে ধীমে গলায় বলল। স্যারকে জিনিয়া ম্যাডামের রুমে নিয়ে যাও। একজন স্টাফ এসে এমিরকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। এমিরের টালমাটাল হাঁটার ধাক্কায় মাঝে মধ্যে স্টাফদের কাঁধ তুলে উঠছিল। অ্যালেক্স ঠিক তখনই নিকোলাই আর আইদিনের দিকে মুখ ঘোরাতে যাবে, এমন সময় সিঁড়ির দিক থেকে ভেসে এলো নিকোলাইয়ের টলমল কণ্ঠ। নিকোলাই দৃষ্টিতে গভীর মাদকতা, নেশায় চোখ আধ খোলা, পাগলামের হাসি দিয়ে বলে উঠল, বউ, আমি আসছি। তোমাকে আমার কোয়ার্টারে নিয়ে যাব, তাহলে তুমি আর যেতে পারবে না। কথা বলার ভঙ্গি এমন যেন সাম্রাজ্য জয় করে বাড়ি ফিরছে। অ্যালেক্সের চোখ মুহূর্তেই গোল হয়ে উঠল। আবারও মাথার উপর হাত চলে গেল। সে এখন কাকে সামলাবে? এর মধ্যে আইদিন পাশ থেকে নেশার ভারে কণ্ঠ ঝুলিয়ে বলল, আমি জেন্টলম্যান নীল সুন্দরী, আমি জানি তুমি কোথায় আছো। এই বলে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে হোঁচট খেয়ে পড়তে নিল। তখন অ্যালেক্স আইদিনকে ধরে বসল। অ্যালেক্স মুখে কষ্টে হাসি টেনে বলল, স্যার স্যার, বেশ বেশ, আমার জন্য আর বিপদ বাড়াবেন না প্লিজ। আপনার নীল সুন্দরীর কাছে আমি দিয়ে আসব। আইদিন চোখ মুখ কুচকে তাকালো। এই কে তুমি? স্যার, আমি অ্যালেক্স। ও অ্যালেক্স, তুমি আজ এরকম পটেটোর মতো লাগছে কেন? তোমার তো আমার রেস্টুরেন্টের কিচেনে থাকার উচিত। ওকে, হ্যাঁ তাহলে দিয়ে আসো আমার নীল সুন্দরীর কাছে। এই বলেই অ্যালেক্স দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে আইদিনকে নিয়ে উপরে চলে গেল। নিকোলাইও কোনো রকমের দেয়াল ধরে দরজার ফ্রেম স্পর্শ করে টলমল দেহে সোজা রেখে জারিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। তার বুক তখন হালকা কাঁপুনি, নেশার ভারে ফুসফুসে নাচ ব্যস্ত। তার চোখ দুটো আধবোঝা হয়ে আছে। সে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। এরপর বিছানার দিকে তার চোখ পড়তেই দৃশ্যটা ঝাপসা আলো ভেদ করে ধীরে ধীরে পরিষ্কার হলো। জারিয়া বিছানার উপর শুয়ে আছে। এই দৃশ্য তার মুখে নিষ্পাপ শিশুর মতো হাসি ফোটালো। সে কোনো মতে দুহাত বাড়িয়ে বিছানার দিকে এগোলো। পা দুটো টলছে, কখনো বামে কখনো ডানে, কিন্তু লক্ষ্য স্থির তার বউ। এবং পরক্ষণেই এক হালকা ছটকায় পুরো শক্তি দিয়ে জারিয়াকে কোলে তুলে বলল, বউ, তুমি এত হালকা কবে হলে? কিন্তু নিকোলাইয়ের চোখে দেখা জারিয়ার কোনো উত্তর দিল না। কারণ সে যে এক বালিশকে জারিয়া ভেবে জড়িয়ে ধরেছে, সে জবাব দেবে কি করে? এই দেখে নিকোলাই বালিশকে নিজের সঙ্গে আরো মিশিয়ে কাতর কণ্ঠে বলে উঠল,
রাগ করেছো বউ? তুমি কথা বলবে না? ওকে, সমস্যা নেই। এখন আমি তোমায় আমার কোয়ার্টারে নিয়ে যাব। তারপর বিছানার উপর হাত বাড়িয়ে দৃঢ় ভঙ্গিতে চাদর টেনে নিয়ে এলো। সে চাদর নিজের কাঁধে চাপিয়ে বালিশটাকে জড়িয়ে নিল, যেন বাইরে তাকালে পৃথিবী তার সুন্দর বউকে দেখে ফেলবে। দুলে ওঠা গলায় আবারও বলল, আমার সুন্দরী বউকে এবার আর কেউ দেখবে না। এই বলে নিকোলাই রুম থেকে হেলতে দুলতে বেরোতে লাগলো। সিঁড়ি ধারে পৌঁছতেই স্টাফরা এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল হয়ে উপরে উঠে গেছে। কিছু মুহূর্ত পর ঠোঁটের কোণে চেপে রাখা হাসি হেসে ধীরে ধীরে ফিসফিসানি ছাড়ল। এই নিকো স্যার বালিশ নিয়ে কোথায় যাচ্ছে, তাও আবার এভাবে জড়িয়ে? এনির স্যার আর আইদিন স্যারের সঙ্গে থাকতে থাকতে মনে হয় ইনার মাথাটাও নষ্ট হয়ে গেছে। নিকোলাইয়ের কানে এসব কিছুই গেল না, শুনলেও মানত না, কারণ তার মনোযোগ পুরোপুরি জারিয়াতে। নিকোলাই ঘোলাটে চোখে হেঁটে যাচ্ছে। ম্যানশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে নজর এলো। সেদিকে তাকিয়ে কোলের বালিশটাকে জারিয়া ভেবে অবাক হয়ে বলে উঠল, বউ, আমি তো তোমায় আমার কোয়ার্টারে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন সি বিচে কি করে আসলাম? নিকোলাই চাদর জড়ানো বালিশকে কোলে নিয়ে টলতে টলতে পুলের ধারে এসে দাঁড়ালো। মাথা নিচু করে ঝুঁকে দেখতেই তার চোখে ঠান্ডা নীল দীপ্তি দিয়ে উঠল। আর ঠিক তখনই ভারসাম্য হারালো তার অপরক শরীরে নেশার তাড়নায়। শরীর সামনে গড়িয়ে পড়ল, পা পিছলে গেল টাইলসের উপর, আর কোলের বালিশ বুকে চেপে ধরে সে সোজা থুম করে পুলের ঠান্ডা পানিতে পড়ে গেল। আর চিৎকার করে বলে উঠল, বউ, এমিরকে স্টাফ জিনিয়ার ঘরে দিয়ে যেতেই দরজা বন্ধ করে চারিদিকে বিষণ্ণতা নেমে এলো। এরপর জিনিয়ার অনুপস্থিতি বুঝতেই তার মুখের অভিব্যক্তি নাটকীয়ভাবে বদলে গেল। তৎক্ষণাৎ গলা চড়িয়ে করুণ শুনে কান্না করে বলে উঠল, কালোপরি, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি বেয়াদব জানি, কিন্তু তুমি তো বেইমান। কথা শেষ হবার আগেই দম নিয়ে আরো উচ্চস্বরে অভিযোগ তুলল, তুমি টিকটিকি, আমি কুমির। শুধু শুধু সাইজেরই তো পার্থক্য ছিল। তাহলে তুমি কেন বেইমানি করলে টিকটিকি? হঠাৎ এদিক ওদিক তাকাতেই মেঝের এক কোণে মোড়ানো ভাঁজে পড়ে থাকা জিনিয়ার একটা কালো টপ তার দৃষ্টি আকর্ষণ করল। এই টপটা জিনিয়া সেদিন পরেছিল, যেদিন প্রথম জিনিয়ার উপর মুখ থুবড়ে পড়েছিল এমির। তার অজান্তেই তার ঠোঁটের কোণে অচেনা স্পর্শ মিশে গেল। এই কারণেই জিনিয়া এই টপ ছুঁড়ে ফেলে গেছিল। কিন্তু এমিরের এসব মনে নেই। সে শুধু জিনিয়ার টপখানা হাতে নিয়ে নিজের আধা উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে কি মনে করে হাসতে হাসতে নিজের মাথা দিয়ে টপটা পরতে নিল আর বলতে শুরু করলো, টিকটিকির বাচ্চা, তোর খোলস এখন আমি জড়াবো। কিন্তু ফ্যাসাদে পড়লো তখন, যখন টপটা মাথার মধ্যে ঢুকিয়ে আর নিচে নামাতে পারছে না, না তো বার করতে পারছে। চোখ নাক মুখ আটকে আছে, নেশায় মগ্ন, তবুও বিরক্তির স্বর বার করে বলে উঠল, ওরে টিকটিকির বাচ্চা, সবখানে কেন চক্রান্ত করিস আমার বিরুদ্ধে? এখানেও ফাঁসিয়ে দিলি? টপখানে টানতে টানতে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর এদিক ওদিক ঘোরাতে লাগলো। কান্নাকাটি বাদ দিয়ে বিরক্তির স্বরে বলে উঠল, ওরে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, দেখতে পাচ্ছি না। আমার লাগবে না কালোপরি, এই মেয়ে বড্ড বেয়াদব। অন্ধকারের ভেতরে আবারই গর্জে উঠল, আরে আমার মুখ থেকে বের হ। এই করতে করতে এমির কয়েক ধাপ টানে, তারপর হঠাৎ পায়ে বিপর্যস্ত ভঙ্গিতে ঘুরতে ঘুরতে দেয়ালের কোনায় মাথা ঠেকালো। আর এক বিকট শব্দ এলো, আর তারপর তার পুরো শরীর ভেঙে পড়ল মার্বেলের মেঝেতে। আর এমিরের মুখ থেকে বেরিয়ে এলো ব্যথায় জর্জরিত এক বিকট শব্দ, বেয়াদব মহিলা, তোর প্রেমে পড়ে আমি একদিন কোথায় চলে যাব। ঠিক তখনই মাহিয়ার রুমে আইদিনের একই অবস্থা। মাহিয়ার মিষ্টি কণ্ঠটা আজ আইদিনের নেশাগ্রস্ত হৃদয়ে কেমন অদ্ভুত গুঞ্জল তুলছিল। মাথা ঝিমঝিম করছে, কিন্তু আত্মার ভেতরের গুমুট আকুলতা যেন ক্রমশ ঘন হচ্ছিল। চোখ মুছতে মুছতে আধা ভাঙা কণ্ঠে বিবর্ণ হাসি মুখে সে চশমার দিকে হাত বাড়িয়ে বলল, এই গ্লাস পরেও আমার মনটা দেখতে পেলে না, সুগার ক্যান্ডি। কথাটি বের হওয়ার সাথে সাথেই তার শরীরে ভারসাম্য আরো বেসামাল হয়ে গেল। চশমা হাতে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে দুলতে দুলতে একসময় সে ব্যালকানির দিকে এগিয়ে গেল, কিন্তু নিজেই জানল না কবে, কিভাবে, কোথায় এসে দাঁড়ালো। এরপর মুখে একটু মৃদু হাসি দিয়ে
কোনো চিন্তা ছাড়াই চশমাটি নিজের চোখে লাগিয়ে নিল। চশমাটা পড়তেই সবকিছু আরো ঝাপসা হয়ে গেল। এরপর এক পা এগোতেই এক হোঁচট খেয়ে হাওয়ায় ভাসতে লাগলো। আইদিনের মুখে হাসি ফুটে উঠল আর বিড়বিড় করে বলে উঠল, ওয়াও সুপার ক্যান্ডি, তোমার চশমা এত পাওয়ার যে আমি আকাশ থেকে সুপারম্যানের মতো নিচে নেমে যাচ্ছি। এরপর ধপাস করে ব্যালকনির রেলিং পার হয়ে আইদিনের মুখ সোজা গিয়ে পড়ল বাড়ির ডাস্টবিন বক্সে। চশমার কোনো খোঁজ খবর নেই। অর্ধেক মাথা আটকে আছে নোংরার মধ্যে, আর পা দুটো খোলা অবস্থায় আকাশের দিকে উঠে আছে, যেন স্থলপৃষ্ঠে উল্টো করে রাখা কচ্ছপ। মাথা ঘুরতে ঘুরতে বিড়বিড় করে বলে উঠল, সুগার ক্যান্ডি, তোমার গায়ে এত গন্ধ কেন? এত উপর থেকে ডাস্টবিন বক্সে পড়ায় মাথায় চোট পেয়ে জ্ঞান হারিয়ে ওই নোংরা বক্সের মধ্যেই পড়ে রইল আইদিন। এই মুহূর্তে আকাশে উঠতে থাকা রমণীগুলোর কি জানা আছে তাদের তাড়নায় এই যুবকগুলোর কি ভয়াবহ অবস্থা? ঘন কালো রাতের বিশাল অন্ধকার নেমেছে। আকাশে যেন তার সমস্ত কালিমা মেখে পৃথিবীর উপর ঝুঁকে পড়েছে। সে অন্ধকার চোখে ছোঁয়া যায় ঘন দম বন্ধ করা এমন কালো ছায়া, যা ধীরে ধীরে রমণের বুক চিরে প্রবেশ করছে। বাতাসে আজ অচেনা কোনো কিছুই স্থির নয়, অস্থিরও নয়, বরং এক অদ্ভুত ঘনত্ব চেপে বসেছে, যেন বাতাসের প্রতিটি কোণায় আকাশের রুদ্ধ ক্রোধ স্তব্ধ হয়ে লুকিয়ে আছে। মুহূর্তে আকাশ ফেটে বজ্রপাতের ঝলকানি শহরের নিদ্রাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই আলোতে শহরের এক ভয়ঙ্কর উজ্জ্বলতায় ঝিমিয়ে পড়েছে, আর পরক্ষণেই ভারী বৃষ্টির হৃদয়ে ঝাপটা সেই উজ্জ্বলতাকে ডুবিয়ে দিচ্ছে গভীর শব্দের সিম্ফনিতে, এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ সঙ্গীতের মতো, যা শহরের নিস্তব্ধতার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তেমনি এক স্যাঁতস্যাঁতে ঘরের নিস্তব্ধতাও এই ঝড়কে সঙ্গ দিচ্ছে না, বরং তার বিপরীতে নিজেরই ভৌতিক সুর তুলছে। দেয়ালের স্যাঁতস্যাঁতে গন্ধ উঠে আসছে, আর সেই নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসছে এক লাল চুলালা নারীর যন্ত্রণা ভরা চিৎকার। প্লিজ আমাকে যেতে দাও, আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলো। তার সারা দেহে অসংখ্য কাটার দাগ, কাঁধ থেকে হাঁটু পর্যন্ত কোনো জায়গা অক্ষত নেই, আর সে ক্ষত বিক্ষত শরীর এখনো ডুবে আছে বাঁধটা ভর্তি মরিচ গুঁড়ো মেশানো পানির মধ্যে। মরিচ পানির দহন তার দেহে আগুন ধরিয়ে দিচ্ছে, আর সে ছটফট করছে। বেপরোয়া যন্ত্রণার হাত জোর করে টেনে রেখেছে, কিন্তু পা নিস্তেজ হয়ে কাঁপছে। কিন্তু তার এই যন্ত্রণা, এই আর্তনাদ, এই মৃত্যু ভয় কোনো কিছুই সামনে বসে থাকা হুডি পরা ব্যক্তির হৃদয়ে ছুঁতে পারছে না। তার চোখ স্থির, মুখ নির্বিকার, এমন এক শীতল দৃষ্টিভঙ্গি যেন অন্যের চিৎকার তার কাছে নিছক আরেকটা সুরের নোট মাত্র। হঠাৎ এই ব্যক্তির বিদ্রুপ মেশানো ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ছে রুমের ভেতর। রুমের ভেতর বাথটাবের পাশে দাঁড়ানো দুই মহিলা গার্ডকে কঠিন স্বরে বলে উঠল। এই বলতেই দুই গার্ড এগিয়ে এসে নিষ্ঠুর ভঙ্গিতে সেই রমণীকে বাথটাব থেকে ছুঁড়ে ফেলে দিল মার্বেলের ঠান্ডা মেঝেতে। পানির ছিটা চারিদিকে ছড়িয়ে পড়ল। রমণীটি জমিনে গড়িয়ে পড়ে আবারও চিৎকার করে উঠল, আগের চিৎকারের চেয়েও কাঁচা নিষ্পেষিত ব্যথায় ক্ষয়িত। তারপর ভাঙা কণ্ঠে গলা হারানো স্বরে কাকুতি মিনতির মতো বলল, আমার ছেড়ে দাও, আমি কখনো রিদিয়ার আশেপাশে যাব না। শব্দগুলো তার গলা থেকে রক্তের মতো ঝরে পড়ছিল, আর সেই বাক্যের মাঝেই তার শরীর কেঁপে উঠছিল। ঠিক সেই মুহূর্তে হুডি পরা ব্যক্তির চোখে তীব্র গলিত রোখার মতো রাগ জ্বলে উঠল। তারপর ঠোঁটে করে এক তীর্যক বিষাক্ত হাসি ফুটিয়ে সে রমণীর সামনে হাঁটু গেড়ে বসল। হাঁটুর উপর হাত রেখে সে নিচু স্বরে বলল, ইউ বিচ, তোর কি মনে হয় তুই সেই সুযোগ আর পাবি? আমার সোলনিষ্কার ছায়া পর্যন্ত মারানোর সুযোগ আমি তোদের একজনকেও দেব না। তার দৃষ্টিতে বিদ্বেষ গাঢ় হলো। তারপর হঠাৎ কণ্ঠের মাপ চিরে গেল স্থলে, এলো উন্মত্ত ক্রোধ। জল শব্দ হলো, দাঁত চেপে চোখের পাতায় আধারের রেখা জমল। কত নিষ্পাপ তোদের মতো জঙ্গলে জানোয়ারদের নোংরা খেলার মৃত্যুর খানি টেনেছে, কিন্তু এবার তুই আমার সোলনিষ্কার দিকে হাত বাড়িয়েছিস। কি করে ভাবলি তোকে ছেড়ে দেব? তোর এই বাস্টার্ড বেড পার্টনারের বেডের মজা অনেক নিয়েছিস, এবার আমার তো আঘাতের মজা নিবি। তোকে রোজ মারবো আর রোজ বাঁচাবো,
সবে তো শুরু। দেখ ঠিক কি কি মজা উপভোগ করাবো। ইউ ফাকিং ডার্টি বিচ। তার কণ্ঠ আরো নিচে নামলো। এরপর বিষাক্ত সুরে আবারও বলে উঠল, তোকে রোজ মারবো আর রোজ বাঁচিয়ে রাখবো। এটাই কেবল শুরু। এখনো দেখোনি কি মজা দেখাবো। ইউ ফাকিং ডার্টি বিচ। সেই মেয়ে আর কোনো কথা বলতে পারল না। তার শরীর নিস্তেজ হয়ে পড়ল, অর্ধমিত্র, অর্ধ অচেতন। হুডি পরা ব্যক্তিটি এবার দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ে গর্জে উঠল। এখনো ট্রেড শুরু করছে না কেন? ওকে আমার জীবন্ত চাই সবসময়, কারণ আমি ওকে জীবন্ত মৃত্যুর যন্ত্রণা দিতে চাই। এই কথা বলে সে দাঁড়ালো, কোনো দিকে আর তাকালো না। সরাসরি দরজার দিকে এগিয়ে গিয়ে বাইরে পা রাখলো। হুডির দুপকেটে হাত ঢুকিয়ে হাঁটতে লাগলো নীরবে। বাইরে তখন বৃষ্টি শহরকে চাদরের মতো ঢেকে রেখেছে। রাতের বাতিগুলো ঝাপসা হয়ে গেছে। বাতাসে ঠান্ডার শীতলতা, বৃষ্টিতে শিহরণ। তবে তার কিছুই যায় আসে না। সে যেন এক উন্মাদ পাগল, কিংবা পাগলামির অতীত কোনো তাড়নায় ভরপুর মানুষ। মুহূর্তেই তার শরীর ভিজে গেল। সে থামল, মাথা তুলে হঠাৎ আকাশের দিকে তাকালো। চোখে এক অচেনা বেদনার মিশ্রিত পাগলামির রেশ। তারপর আবার চোখ নামিয়ে সমস্ত শক্তি ভেজা পথে ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। হাঁটুতে আঘাত লেগে এক বধির শব্দ হলো, কিন্তু সে টের পেল না। এক গভীর বিষাদময় নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে এলো। তোমার অন্তকক্ষের জানলা সামান্য হলেও খুলে রেখে চল নিষ্কা। আমি নক্ষত্র হয়ে নিঃশব্দে প্রবেশ করব। তার আলোয় তোমার হাহাকারটুকু ছুঁয়ে দেব। বাক্যের শেষে বৃষ্টির শব্দ আরো ভারী হয়ে উঠল, যেন আকাশও শ্বাস ঘন করে শুনছিল। সে আবারও আকাশের দিকে তাকালো, চোখ লাল, কণ্ঠ কাঁপা, আর ভেজা মুখে। কোন জলটা বৃষ্টির আর কোনটা দুঃখের বোঝা কঠিন। ঈশ্বরের কাছে যেন কিছু ভিক্ষা চাইছে। আল্লাহ, তোমার নিষ্ঠুরতা আমার উপর আর দেখিও না। ও যতবার চাইবে ততবার বোঝাবো আমি ওকে ভালোবাসি। শুধু অপেক্ষা করতে বলো। তার বুক ওঠানামা করছে, ঠোঁটে হালকা কাঁপুনি, ভাঙা কণ্ঠ যেন কাতরতায় মিশে গেছে। ওকে বলে দিও, শেষ নিঃশ্বাসের পর যখন আমি ধুলির মধ্যে বিলীন হয়ে যাব, সেই ধুলিকণার ফুটে ওঠা ফুলগুলো বলবে আমি তোমায় ভালোবাসি সোলনিষ্কা। শুধু একটু অপেক্ষা করতে বলো আমার সোলনিষ্কাকে, শুধু একটু অপেক্ষা।